আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সঙ্গে থাকছে সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি টেবিল সংবাদ শিরোনাম। প্রথমবারের মতো একদিনে 200 ছাড়ালো মৃত্যুর সংখ্যা, আরও বাড়ার আশঙ্কা জনস্বাস্থ্যবিদদের। সংক্রমণ না কমলে কোনো প্রস্তুতিতেই কাজ হবে না, স্বাস্থ্যের ডিজির মন্তব্য। কঠোর বিধিনিষেধের মধ্যেই রাজধানীর অনেক রাস্তায় স্বাভাবিক সময়ের মতো যানজট, জরিমানাও থামছে না মানুষের চলাচল। আগামী সপ্তাহে অ্যাস্ট্রাজেনেকার 25 লাখ টিকা আসবে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বুয়েটের তৈরি অক্সিজেন অনুমোদনের জন্য আবেদন। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস প্রকাশ হলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না, মন্তব্য ডক্টর মোশাররফের। বিএনপিকে গঠনমূলক সমালোচনার আহ্বান কাদেরের। নিজ বাসায় হাইতির প্রেসিডেন্ট জুভেনেল মোইজকে গুলি করে হত্যা, স্ত্রী গুলিবিদ্ধ। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হলেন প্রধানমন্ত্রী জোসেফ। দেখছিলেন বিআরবি টেবিল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। করোনা সংক্রমণে একদিনে দেশে প্রথমবারের মতো মৃতের সংখ্যা 200 পার হলো। গেল একদিনে মারা গেছেন আরও 201 জন। কেবল খুলনা বিভাগে মৃতের সংখ্যা 66, আর 35,639 জনের নমুনা পরীক্ষায় নতুন আরও 11,162 জনের করোনা শনাক্ত হয়েছে। জনস্বাস্থ্যবিদদের মতে মৃত্যু ও শনাক্তের সংখ্যা আরও বেড়ে চলতি মাসের শেষ নাগাদ তা আবার নিম্নমুখী হতে পারে। করোনা ভাইরাসের ভয়াল রূপ দেখছে বাংলাদেশ। আগের ঢেউগুলোয় গ্রাম ও মফস্বল অঞ্চলে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কম থাকলেও এবার করোনা ঝড় লণ্ডভণ্ড করে দিচ্ছে গ্রাম ও বিভিন্ন জেলা শহর। সরকারি হিসেবে 24 ঘন্টায় 201 জন মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে কেবল খুলনা বিভাগেই 66 জন, ঢাকা বিভাগে 58 জন। এছাড়াও চট্টগ্রামে মারা গেছেন তৃতীয় সর্বোচ্চ 18 জন। মঙ্গলবার শনাক্তের সংখ্যা 11,500 পার হলেও বুধবার কিছুটা কমে এই সংখ্যা 11,162। শনাক্তের হার 31.32%। এদিকে জনস্বাস্থ্যবিদ ডাক্তার নিজামুদ্দিনের মতে করোনার ভয়াবহতাকে গুরুত্ব না দেয়ায় এই অবস্থা। আগামী কয়েকদিন সংক্রমণ ও মৃত্যু আরও বাড়বে বলে ধারণা তার। সব থেকে দুঃখজনক হচ্ছে বাংলাদেশে এখন 31% ইনফেকশন রেট, যেটা পৃথিবীর কোনো দেশে এই মোমেন্টে নেই। তো ধরে নিই আমরা এই 2 সপ্তাহ লকডাউন 14 তারিখে যদি শেষ হয়, তার ফলাফল পাবো আমরা এই মাসের শেষে যে। আর এই যে সার্চ এখন সংক্রমণের হার বেড়েছে এবং এটা বাড়বে আরো 2 সপ্তাহ কিন্তু, এবং ঈদের চলাকালীন সময়ে অর্থাৎ এই 20-21 তারিখের দিকে কিন্তু সব থেকে বেশি পরিমাণ কেস, ইনফেকশন এবং মৃত্যু হতে পারে বাংলাদেশে। অন্যদিকে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির মুখপাত্র ডাক্তার নাজবুল ইসলাম জানান, করোনা সংক্রমণ অনেক বেড়ে যাওয়ায় স্বাভাবিক সময়ের 5 গুণেরও বেশি অক্সিজেন চাহিদা তৈরি হয়েছে। রোগীর সংখ্যা আরও বাড়লে সংকট তৈরি হতে পারে বলে আভাস দেন তিনি। স্বাভাবিক সময়ে বাংলাদেশে অক্সিজেনের যে চাহিদা সেটি 50 থেকে 70 মেট্রিক টন প্রতিদিন। রোগীর সংখ্যা যদি এভাবে বাড়তে থাকে তাহলে কিন্তু সেই চাহিদারও একেবারে শেষ সীমায় আমরা পৌঁছে যাব এবং আমাদের পক্ষে কিন্তু সেটি তখন সামাল দেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। আমরা বিশ্বাস করি যে সেরকম চ্যালেঞ্জ মোকাবেলা করবার আগেই কমিউনিটি ট্রান্সমিশনের যে জায়গাটি আছে, সচেতনতা তৈরির যে জায়গাটি আছে, সেই জায়গাটিতে যদি আমরা সকলেই কাজ করি তাহলে কিন্তু রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়তে পারবে না। তিনি আরও জানান, করোনার পাশাপাশি দেশে বাড়ছে ডেঙ্গু জ্বরের প্রকোপও। একদিনে ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন 29 জন, তার মধ্যে 28 জনই রাজধানীর বাসিন্দা। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে খুলনা বিভাগে করোনায় গত 11 দিনে মৃত্যু হয়েছে 412 জনের। হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্স সংকটের কারণে যথাযথ সেবা দেওয়া যাচ্ছে না। ভয়াবহতা থামাতে মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট থেকে জনবল এনে করোনা সেবায় নিয়োজিত করার উদ্যোগ নিয়েছে সরকার। খুলনা থেকে আতিয়া পারভেজের রিপোর্ট। খুলনা বিভাগে প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা হাজারের ওপরে। 10 জেলায় 15টি করোনা হাসপাতালের শয্যা সংখ্যা 1719টি, যার মধ্যে আইসিইউ বেডের সংখ্যা 67টি। হাসপাতালে ঠাঁই না পেয়ে দিশেহারা রোগী ও তাদের স্বজনরা। রোগী বাড়তেছে করোনার ভুল করে, এই মুহূর্তে ওই কাঙ্ক্ষিত পরিমাণের সেবাও নেই, রোগী ভর্তি হওয়ার জায়গা নেই। আমাদের সমাজের যে ধর্মাত্ম ব্যক্তিরা আছে, বড় বড় প্রতিষ্ঠান আছে, তারা যদি এগিয়ে আসে তাহলে অনেকটা মোকাবেলা করা সম্ভব। করোনা হাসপাতাল ও করোনা ইউনিটের শয্যা সংখ্যা বাড়াতে মন্ত্রণালয়ে চিকিৎসক ও নার্স চাওয়া হয়েছে বলে জানালেন বিভাগীয় কমিশনার। আমাদের আরও শয্যার সংখ্যা হয়তো বাড়াতে হবে, আমরা বাড়াচ্ছি। সেক্ষেত্রে আমরা চ্যালেঞ্জের মধ্যে পড়ছি
ডক্টর এবং নার্সের স্বল্পতা দেখা দিতে পারে, সেটি আমরা সরকারকে অবহিত করেছি। সেটি সরকার স্বাস্থ্যসেবা বিভাগ চেষ্টা করছে যে অন্য যারা মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেকচারার কাজ করছেন তাদের থেকে ডেপুটেশনে দিতে পারেন কিনা। নার্সদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। এটি একটি আমরা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছি, এটি অ্যাড্রেস করার চেষ্টা করছি। সরকারের নির্দেশনা মোতাবেক আমরা এটি করব। সংক্রমণের সাথে পাল্লা দিয়ে দ্রুতই বাড়ছে সংকটাপন্ন রোগীর সংখ্যা। এই অবস্থায় করোনা আক্রান্ত রোগীদের হাহাকার কমাতে দ্রুত হাসপাতালে শয্যা বাড়ানোর দাবি ভুক্তভোগী পরিবারের। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর এবিএম খুরশেদ আলম জানিয়েছেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সংকটও বাড়ছে। মহাপরিচালক জানান, ঢাকার হাসপাতালগুলোতে রোগী খুব বেশি না হলে অন্যান্য বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে করোনার রোগীর চাপ অনেক বেড়েছে। প্রস্তুতিরও সীমাবদ্ধতা আছে, আমাদেরকে সেটা মানতে হবে। কারণ হচ্ছে যে আমরা রোগীর উৎপাদন যদি না কমাতে পারি তো তাহলে পরে আমি যতই প্রস্তুতি নাই না কেন, এই 16 কোটি মানুষের দেশে আমরা কত বিছানা দেব? সেই বিছানা দিয়ে তো আপনি সামাল দিতে পারবেন না। কাজে রোগী উৎপাদন যাতে না হয়, মানুষের মধ্যে দেখতে পাচ্ছেন এই অ্যাবসোলিউট লকডাউনের মধ্যেও কিভাবে লোকজন বেরোচ্ছে এবং লোকজন স্বাস্থ্যবিধি মানছে না। তো সেটা হতে থাকলে তো আসলেই পরিস্থিতি খারাপ হবে। ঢাকায় এখন পর্যন্ত আমাদের যতগুলো হাসপাতাল আছে আমরা 50%-এর মতন, কোনো কোনো হাসপাতালে 100% অকুপায়েন্সি আছে, কিন্তু কিছু কিছু হাসপাতালে অনেক কম আছে। এখন সবাই যদি একসাথে এসে হাসপাতালে ভিড় করেন তাহলে পরে সেটা তো সামাল দেওয়া আসলে কঠিন হবে। সপ্তম দিনে রাজধানীতে কঠোর বিধিনিষেধের তোয়াক্কা করছেন না অনেকে। অনেক রাস্তায় দেখা গেছে স্বাভাবিক সময়ের মতো যানজট। দেখে বোঝার উপায় নেই দেশে কঠোর বিধিনিষেধ চলছে। তবে সেনাবাহিনী, র্যাব, পুলিশের নজরদারি ছিল সর্বাত্মক। অদ্ভুত সব অজুহাতে এখনও রাস্তায় নামছে মানুষ। এদিকে বুধবার বিধিভঙ্গের কারণে গ্রেফতার করা হয়েছে 1102 জনকে। সকাল 9:30 রাজধানীর কারণ বাজার এলাকা। গাড়ির চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাওয়ার অবস্থা। কে বলবে কঠোর বিধিনিষেধের সপ্তম দিন? আমরা তার বের হওয়ার সঙ্গত কারণটা জানতে চাচ্ছি। যদি আমাদের কাছে অপ্রাসঙ্গিক মনে হয় যে সে ঘর থেকে বের না হলেও পারত, সেই সব গাড়ির বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। সকাল 10:30 সায়েন্স ল্যাব মোড়, রীতিমতো যানজট। একই অবস্থা বিজয় সরণি, মহাখালী, বনানী সহ রাজধানীর ব্যস্ততম সব এলাকার। সব সড়ক ব্যক্তিগত গাড়ি, রিকশা ও মোটরসাইকেলের দখলে। হাজারো সংক্রমণ, শত মৃত্যু, কোনো কিছুতেই যেন মানুষের ভয় নেই। নানা খোঁড়া অজুহাতে পথে নামছে মানুষ। একজন বলছে আতিকা, আরেকজন বলছে রুবিনা। তাতে বোঝা গেল যে ওনারা কোনো ছোট বোন অসুস্থ এরকম হয়নি, তাই আমরা ওনাদেরকে আপাতত আটক রাখছি। ম্যাজিস্ট্রেট মহোদয় আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি ডাক নামটা বলেছি, ওই আসল নামটা বলছে। বোনের নাম তো মনে করেন একটা না দুইটা থাকে। আমি বলছি আতিকা, ও বলছে রুজিনা আক্তার। আমি থেকে ঢাকায় তো অনেক বছর ধরে, প্রায় 16 বছর ধরে, তাহলে আমি রুজিনা আক্তারই জানি। এই করোনাকালীন সংকটময় মুহূর্তে 7-8 জন মিলে হসপিটালে রোগী দেখতে যাওয়া, একজনকে দেখতে যাওয়া কতখানি যৌক্তিক আপনার কাছে মনে হয়? অফিসে বেতন নেওয়ার জন্য যাচ্ছি, এখন অফিসের কথা চলে আসলেন, এটা হইলো? বিধিনিষেধ মানাতে রাজধানী জুড়ে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা। ব্যক্তিগত গাড়ি, রিকশা, মোটরসাইকেল আরোহী সবাইকে পয়েন্টে পয়েন্টে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। করা হচ্ছে জরিমানাও। এখানেও ভোগান্তির অভিযোগ সাধারণ মানুষের। তল্লাশি করা যাতে এবার রাস্তা বন্ধ করে দিয়ে মানুষকে একসঙ্গে জড়ো করে, এতে তো সংক্রমণ, করোনা সংক্রমণ এতে আরো কমবে কি আর বৃদ্ধি পাচ্ছে? জরিমানা করে না, উনি বললো যে আধা ঘন্টা দাঁড়ায় থাকতে, আর আধা ঘন্টার যে ওনার যে ইয়াটা 50 টাকা ওই রিক্সাওয়ালাকে বাড়ায় দিতে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের পূর্ণ বাস্তবায়নে সবার সহযোগিতা প্রত্যাশা সেনাবাহিনীর। আমরা সবাইকে আটকাচ্ছি না, যার ঘরে চাল নেই তার তো চাল কেনার জন্য বের হতে হবে। প্রয়োজন বিবেচনা করে আমরা মানুষদের ছেড়ে দিচ্ছি। তো এই জন্য হতে পারে যে গতবারের থেকে এবার তারা মনে করছে যে হয়তো আমরা শিথিল, কিন্তু আসলে আমরা শিথিল না। আমরা আসলে চেষ্টা করছি মানে যারা হচ্ছে অপ্রয়োজনীয় ঘোরাঘুরি করছে তারা যেন কঠোর শাস্তির মাধ্যমে, জরিমানার মাধ্যমে তারা যেন তাদেরকে উদ্বুদ্ধ করতে যেন তারা ঘরের ভিতরে থাকে। আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দেওয়ার এই চেষ্টা করোনার সংক্রমণ ও মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে বলে সতর্ক বার্তা দিলেন সংশ্লিষ্টরা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। কোভ্যাক্সের আওতায় এবার জাপান থেকেও টিকা পাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন সাংবাদিকদের জানিয়েছেন, অ্যাস্ট্রাজেনেকার তৈরি 25 লাখ টিকা পাবে বাংলাদেশ। আগামী সপ্তাহে এই টিকা দেশে পৌঁছতে পারে। মন্ত্রী জানান, টিকার ব্যাপারে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি। চলতি অথবা আগামী সপ্তাহে টিকা পাঠাতে রাজি হয়েছেন জাপান। কোভ্যাক্সের আওতায় ইউরোপ থেকে 10 লাখ টিকা পাবে বাংলাদেশ। আশা করি 2.5 মিলিয়নের নিচে না।
আমার সাথে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে, ওনারা বলছেন যে ওনারা আমাদের দেবেন। এক্সাক্ট পরিমাণ বলে নাই, বাট যে কোনো দিন এই সপ্তাহে হয়তো আগামী সপ্তাহে ওনারা একটা বড় অঙ্কের ভ্যাকসিন আন্ডার কোভ্যাক্স দেবেন। আশা করি 2.5 মিলিয়নের নিচে না। ঢাকা মেডিকেলে সফল ক্লিনিক্যাল ট্রায়াল শেষে করোনা রোগীদের শরীরে উচ্চ গতির অক্সিজেন দ্রুত সরবরাহে বুয়েটের তৈরি বিদ্যুৎবিহীন সিপ্যাপ অক্সিজেন অনুমোদনের জন্য সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করেছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। প্রকল্পের প্রধান সমন্বয়ক ডক্টর তৌফিক হাসান আশা করছেন, জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ঔষধ প্রশাসন নির্দিষ্ট সময়ের জন্য ওই ডিভাইসটির অনুমোদন দিতে পারে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা শেষে দ্রুত এটার অনুমোদন দেওয়া উচিত। সংকটাপন্ন করোনা রোগীদের জীবন বাঁচাতে হাসপাতালের আইসিইউতে হাই ফ্লো নেজাল ক্যানোলার মাধ্যমে অক্সিজেন দেওয়া হয়, কিন্তু এর দাম অনেক বেশি, 4 থেকে 5 লাখ টাকা। দেশের সব হাসপাতালে এই সুবিধা নেই। সে কারণে সম্প্রতি বগুড়া ও সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন জায়গায় মারা গেছেন বেশ কয়েকজন করোনা রোগী। সহজে এবং আইসিইউ ছাড়াই যাতে সংকটাপন্ন রোগীদের অক্সিজেন দেওয়া যায়, সেজন্য বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ উদ্ভাবন করেছে হাই ফ্লো পাম্পিং ডিভাইস সিপ্যাপ। এর খরচ মাত্র 20 থেকে 25 হাজার টাকা। দেশের প্রত্যন্ত অঞ্চলের হাসপাতাল এবং সাধারণ ওয়ার্ডেও বিদ্যুৎ ছাড়াই এই ডিভাইস দিয়ে খুব সহজে উচ্চ গতির অক্সিজেন দেওয়া যাবে রোগীকে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ উন্নত বিশ্বের দেশগুলোতে কোনো রকম ট্রায়াল ছাড়াই জরুরি ব্যবহারের জন্য এ ধরনের ডিভাইসকে অনুমোদন দেওয়া হয় বলে জানান প্রকল্প পরিচালক ডক্টর তৌফিক হাসান। নির্দিষ্ট সময়ের জন্য হলেও এটার অনুমোদন দেওয়ার দাবি জানান তিনি। ওনারা যেগুলো চাচ্ছেন এবং আমরাও এখন আসলে ফর্মালি আবেদন করছি যে আমাদেরকে এনওসি দেওয়া হোক, এটা টেম্পোরারিলি এই সময়ের জন্য, বা ওনারা বলে দিতে পারেন যে ঠিক আছে এতগুলো সংখ্যায়, এবং এগুলো একটা শর্ত দিতে পারেন যে বুয়েট এটাকে পরীক্ষা করবে। এইভাবে যদি আমাদের দিতে পারেন, এটা একটা হতে পারে। অক্সিজেনটা আমাদের সরকারের যত তাড়াতাড়ি সম্ভব অনুমোদন দেওয়া উচিত। অ্যানেস্থেসিওলজিস্ট ইন্টারনাল মেডিসিনের আছেন এবং যারা নাকি বক্ষব্যাধি বিশেষজ্ঞ আছেন, তাদের সমন্বয়ে একটা কমিটি করে আমার মনে হয় এইটা দেখা দরকার যে এইটা আমাদের প্রয়োগের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা আছে কিনা। ঔষধ প্রশাসনের অনুমোদন পাওয়া গেলেও এই ডিভাইস উৎপাদনে বড় কোম্পানিগুলো এগিয়ে আসবে কিনা তা নিয়ে সন্দিহান ডক্টর তৌফিক হাসান। আমাদের তত্ত্বাবধানে যদি হয় যে কোনো কোম্পানি যদি এখনও এগিয়ে আসতে চায় যে হ্যাঁ এই ক্রাইসিস মোমেন্টে আমরা আসলে তৈরি করতে চাই, আমাদের কিন্তু ডিজাইন আমরা অলরেডি এটা ওপেন করেছি, লাইক এটা উন্মুক্ত, এটা কিন্তু কেউ চাইলে করতে পারে। আমরা কিন্তু সেইভাবে এটা চিন্তা করে নিই যে আমরা নিজেরা প্রফিট করব সেই হিসাবে। প্রধানমন্ত্রীর নজরে আনার জন্য মঙ্গলবার হাইকোর্টের নির্দেশ দেওয়ার পরই আবেদনের প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্টরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর 7টি কেন্দ্রে চলছে সৌদি আরব ও কুয়েতগামী কর্মীদের টিকাদান। বিএমইটি ও সুরক্ষা পোর্টালে নিবন্ধনের পর গত রাতে যারা এসএমএস পেয়েছেন তাদের টিকা হয়েছে আজ। অনেকের অভিযোগ, আমি প্রবাসী অ্যাপসে 4-5 দিনেও নিবন্ধন সম্পন্ন করা যাচ্ছে না। বিএমটির মহাপরিচালক শহীদুল আলম বলেছেন, সকল প্রবাসী পর্যায়ক্রমে টিকা পাবেন। সৌদি আরব ও কুয়েতগামী কর্মীদের করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু হয়েছে। ভোগান্তি উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা এসেছেন বিদেশগামীরা। টিকা পেয়ে খুশিও তারা। সে দেওয়ার পরে আমাদের টোকেন দিল, টোকেন দেওয়ার পরে উপরে পাঠালো। এখানে আসার পরে 5-10 মিনিটের ভিতরে টিকাটা গ্রহণ করছে। 2 ডোজের আরেক ডোজের ডেট আমাকে দিয়ে দিছে আগামী মাসের 4 তারিখ। বুধবার পর্যন্ত বিএমইটিতে নিবন্ধিত 3.5 লাখ প্রবাসী ডাটা পাঠানো হয়েছে। এর মধ্যে সুরক্ষা পোর্টালে আপডেট করা হয়েছে 25,000 জনের তথ্য। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় টিকা কেন্দ্র পরিদর্শনে গিয়ে এই তথ্য জানান বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম। যাদের খুব জরুরি তারা যেন ঢাকায় আসেন। আর আগামী সপ্তাহ থেকে সম্ভবত মডার্না টিকা শুরু হবে, যেটা 12টা সিটি কর্পোরেশন এলাকায় দেওয়া হবে, অর্থাৎ 7টা থাকলো আরও 12টা বাড়লো। সুতরাং আমাদের টিকার এই স্কোপগুলো দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। যে দেশে যে টিকা সেই টিকাটাই নিতে হবে। সঠিক দেশ ঠিক করুন, সঠিক টিকা চিহ্নিত করুন, সঠিক কেন্দ্র নির্বাচন করুন। টিকার জন্য নিবন্ধিতদের মঙ্গলবার রাতে মোবাইলে বার্তা দিয়ে সকালেই ঢাকার নির্ধারিত কেন্দ্রে আসতে বলায় ভোগান্তিতে পড়েন প্রবাসীরা। গেছে কাল রাত্রে মেসেজ পাইছি, তারপর সকালবেলা 5:30টার দিকে রওনা দিছি। তা হুন্ডা আমি ইজি বাইক যেটা ওটা আসছে, অনেক ভাড়া লাগছে, বহুত 500 টাকা 600 টাকা ভাড়া লাগছে। তখন আমরা একদিন আগে দিলাম, আমরা হয়তো একদিন আগে 80 টাকা রেস্ট করতাম, পরের দিন আমরা ভ্যাকসিন দিয়ে সুবিধা হতো, আমাদের ভাড়া কম লাগতো। অন্যদিকে প্রবাসী কল্যাণ ভবনে ঢাকা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে
বিএমইটির ডাটা ব্যাংকে নিবন্ধন করতে আসা বিদেশগামীরা জানালেন আমি প্রবাসী অ্যাপসে নিবন্ধনে জটিলতার কথা। এই যে লেখাটা হচ্ছে পাসপোর্ট ভেরিফিকেশন স্ট্যাটাস বিচারাধীন, 72 ঘন্টার ভিতরে আমাকে একটা মেসেজ দেবে এবং টাকাকে নেবে ওনা, কিন্তু আজকে 5 দিন ওভার হয়ে গেছে, তারপরে আমি আজকে এখানে আসছি। কোনো সমস্যার সমাধান হতে না, এই জায়গায় আসলাম, ফর্ম পূরণ করলাম, করার পরে বলতেছে যে নিচে যে বিকাশে কোনো কাজ হচ্ছে না। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে বিএমইটিতে নিবন্ধন চূড়ান্ত হওয়ার অন্তত 2-1 দিন পর যেন সুরক্ষা পোর্টালে আবেদন করা হয়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের অভিযোগ, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস প্রকাশ হলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না, এই জন্যই ক্ষমতাসীনরা ইতিহাস বিকৃত করতে চাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এক ভার্চুয়াল আলোচনায় ডক্টর মোশাররফ এসব অভিযোগ করেন। স্বাধীনতার 50 বছরে যেভাবে আওয়ামী লীগের নেতারা গণতন্ত্র হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করেছে, রক্ষী বাহিনী সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের ধ্বংস করেছে, অর্থনীতি লুটপাট করে এদেশে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে, বারবার গণতন্ত্রকে হত্যা করেছে, এই সকল ইতিহাস নিয়ে আমরা পর্যায়ক্রমে আমরা এই জনসাধারণের সামনে আসব। যদি মুক্তিযুদ্ধের ইতিহাস এই প্রজন্ম প্রকৃত ইতিহাস জানে, যদি 50 বছরের স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাস জানে, তাহলে আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার কোনো ক্ষেত্র থাকবে না, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না। সেই জন্য আজকে তারা ইতিহাসকে বিকৃত করতে চাচ্ছে। ঢালাও মন্তব্য বাদ দিয়ে গঠনমূলকভাবে সমালোচনা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণের জন্য রাজনীতি হয়ে থাকলে সংকটে দুর্যোগে দলমত নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল হতে হবে। নিজ বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন। একটি মহল সবকিছুতে সরকারের অন্ধ সমালোচনা করে যাচ্ছে অবিরাম। রাজনীতিবিদদের একটি অংশের পাশাপাশি গণমাধ্যমের একটি অংশ সব কিছুতে শুধু সরকারের দোষ খুঁজে বেড়াচ্ছে। তাই সরকারের ভালো কিছু তারা দেখতে পান না কোনো সাফল্য। শেখ হাসিনার সরকার গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়, সমালোচনা থেকে শিক্ষা গ্রহণ করতে চায়, কিন্তু ঢালাও সমালোচনা এবং উদ্দেশ্যমূলক অপপ্রচার সরকারের কর্ম উদ্যমকে ব্যাহত করে। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে রাজধানীতে কোরবানির পশুর হাটের প্রস্তুতি চলছে পুরোদমে। এবার 2 সিটি কর্পোরেশনের অধীনে স্থায়ী অস্থায়ী মোট 23টি হাট বসবে। 5 দিন হবে পশু বেচাকেনা। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনা করতে ইজারাদারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। 2 সপ্তাহ পর ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় কুরবানির পশুর হাটের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, যদিও এখন মহামারী করোনা মোকাবেলায় চলছে কঠোর বিধিনিষেধ। এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বরাদ্দ দিয়েছে মোট 13টি অস্থায়ী পশুর হাট। লেদার টেকনোলজি কলেজ মাঠ, পোস্তগোলা, মেরাদিয়া, ধুলাইখাল, আফতাবনগর, শাহজাহানপুর, ধনিয়া, ধূপখোলা, রহমতগঞ্জ এলাকায় বসবে 10টি অস্থায়ী পশুর হাট। হাট কর্তৃপক্ষ জানিয়েছে, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে হাট বসানোর নির্দেশনা দেয়া হয়েছে। ডিএসসিসির যে স্বাস্থ্য বিভাগ আছে সেখান থেকে আমাদের কিভাবে গরুর হাট পরিচালনা করা হবে, কিভাবে স্বাস্থ্যবিধি মেনটেন হবে, এর উপরে আমাদের গাইডলাইন দেওয়া আছে। তাদের নির্দেশনার আলোকে আমরা কঠোর স্বাস্থ্যবিধি রক্ষা করে আমরা হাট পরিচালনা করার জন্য ইজারাদারদের আমরা ইনস্ট্রাকশন দিব। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গাবতলী স্থায়ী পশুর হাট সহ 10টি অস্থায়ী হাট বরাদ্দ দিয়েছে। বাড্ডা, আফতাবনগর, দক্ষিণ খান, খিলক্ষেত, পল্লবী, উত্তরখান, তুরাগ, ভাটারা, মোহাম্মদপুর ও গাবতলী এলাকায় বসবে এসব হাট। ঢাকার কেন্দ্রীয় অঞ্চলে কোনো হাট নেই। আমরা ওই বাসানটেক হাট যেটা ছিল বন্ধ করে দেওয়া হয়েছে, তারপর এখানে পলিটেকনিক, তেজগালা এটা বন্ধ করে দিয়েছে। যেগুলো একটু লোকালয়ের কাছাকাছি ছিল এগুলো আগেই আমরা বন্ধ করে রেখেছি। এখন যে হাটগুলি আছে সবগুলোই ঢাকার পেরিফেরিতে এবং উন্মুক্ত জায়গায় আছে। হাট প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন ইজারাদাররা। মাস্ক, দূরত্ব বজায় রাখা, যত কিছু সরকারি যে নির্দেশগুলি আছে সেই নির্দেশগুলি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করব। মহামারী পরিস্থিতিতে সারা দেশ থেকে কৃষক, খামারি ও ব্যাপারীরা যাতে নির্বিঘ্নে পশু হাটে নিয়ে আসতে পারেন সেটা খেয়াল রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইজারাদাররা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।
কোরবানি সামনে রেখে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে বাড়তে পারে শেয়ার বিক্রির প্রবণতা। বাজারে এর নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা দেখছেন না বিশ্লেষকরা, কারণ বাজারে এখন সক্রিয় বড় বিনিয়োগকারীরা। বর্তমান ধারা অব্যাহত থাকলে তৈরি হবে সূচক আরও বাড়ার সম্ভাবনা। ডিএসসির সূচক ৬,০০০-এ টিকবে কিনা তা নিয়ে অনেকের মধ্যে সংশয় থাকলেও মাসখানেক ধরে ডিএসসির প্রধান সূচকের অবস্থান ৬,০০০-এর উপরেই। এতে বাজার আরও সামনে এগোনোর ভিত্তি দেখছেন বিশ্লেষকরা। মার্কেটকে মার্কেটের মধ্যে যেতে দেওয়া উচিত, ডিমান্ড সাপ্লাই ইন্টারাকশন ফ্রি হওয়া উচিত, যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ রিসেন্টলি করেছে, ফ্লোর প্রাইস সবগুলো থেকে উঠাই দিছে। ৬,০০০ ইন্ডেক্স যেটা বলা হচ্ছে, এই ইন্ডেক্স বাংলাদেশের যদি নর্মাল ইকোনমিক্যাল সিচুয়েশনের সাথে বলেন বা জিডিপির কথা বলেন, তাহলে কিন্তু এই ৬,০০০ ইন্ডেক্স এনাফ না, আরও বেশি। আমাদের শেয়ার মার্কেটটা দীর্ঘদিন যাবৎ কিন্তু অবমূল্যায়িত ছিল, সেখান থেকে কিছুটা হলেও আপনার মূল্য গেইন করেছে, বাট এটা এক্সেসিভ হয়েছে সেটা কিন্তু কেউ বলতে পারবে না। প্রতি বছর কোরবানির আগে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির ঝোঁক বাড়ে, যার কিছুটা প্রভাব পড়ে বাজারে, তবে এবার তেমন লক্ষণ কম। কোরবানির সময় কিন্তু মার্কেট থেকে একটা টাকা তোলার প্রবণতা থাকে, বাট আপনার এটা আমরা যদি বিগত কয়েক বছরের কথা দেখি, 2-3 বছরে কিন্তু সেই আগের সময়ের মতো নাই, এবং এতে মার্কেট খুব বেশি এফেক্টেড হয় না। ব্যক্তি পর্যায়ে টাকা যদি কেউ তুলেও নিয়ে যায়, ইনস্টিটিউশনগুলো ওই সাপোর্ট দেয়। তো আইসিবি বা ব্যাংকগুলো যদি যারা শেয়ার মার্কেটে খুব অ্যাক্টিভ পার্টিসিপেট করে, তারা যদি তাদের দায়িত্বশীলতার পরিচয় দেয়, তাহলে ওই ব্যক্তি পর্যায়ে টাকা উত্তোলনের জন্য মার্কেট খুব একটা এফেক্টেড হওয়ার কথা না। দিস টাইম যেহেতু ফান্ড সাপ্লাই অনেক বেড়েছে, আমার কাছে মনে হয় না কোরবানির কারণে এটাকে আবার ওই টাকা পয়সা অনেক বাইর হয়ে যাবে মার্কেট থেকে। খুব ক্ষুদ্র অংশ হতে বাইর হতে পারে, এটা নর্মাল। এখন তো বড় বিনিয়োগকারী অ্যাক্টিভ, 10,000 ক্ষুদ্র বিনিয়োগকারী হয়তো ওই 5 জন বড় বিনিয়োগকারীর সমান। বিশ্লেষকরা বলছেন, না বুঝে বিনিয়োগ করলে সব সময় বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই এটি কেবল বাজারের অবস্থার উপর নির্ভর করে না। কথা বলেন তাহলে কিন্তু জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। আরো বেশি। করোনা মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধাদের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেড। হাসপাতালে কর্মরতদের সুরক্ষা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকেও সুরক্ষা সামগ্রী প্রদান করেছে তারা। সেনা সদস্যরা তাদের দৈনন্দিন বরাদ্দের খাদ্যের একটি অংশ বাঁচিয়ে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে সেনাবাহিনীর পক্ষ থেকে সামগ্রী বিতরণ করা হয়। এই সময় 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ সহ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে ঢাকা দক্ষিণের 31 নম্বর ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ 16তম বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট। ক্যাপ্টেন সাব্বির আহমেদ জানান, সেনা সদস্যদের রেশনের সঞ্চয় থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দিনে নির্মাণ শ্রমিক, রাতে ছিনতাইকারী, সংঘবদ্ধ চক্রটি অভিনব কৌশলে যাত্রী সেজে ছিনতাই করছে মোটরসাইকেল। এই চক্রের 2 সদস্যকে গ্রেফতারের পর বেরিয়ে আসে ভয়ঙ্কর তথ্য। রাজধানীর যমুনা ফিউচার পার্ক থেকে বসুন্ধরা আবাসিক এলাকা, অ্যাপসের পরিবর্তে চুক্তিতে যাত্রী নিয়ে ছুটছেন মোটরবাইক চালক রফিক। তারপর কৌশলে নিয়ে যাওয়া হয় 300 ফিটের সড়কে। চালককে কুপিয়ে আহত করে ফেলে দেওয়া হয় খালে, নিয়ে যায় মোটরসাইকেল। ভাগ্যক্রমে বেঁচে যান এ চালক। ঘটনার রহস্য উদ্ঘাটনে মাঠে নামেন গোয়েন্দারা। গ্রেপ্তার করা হয় 2 জনকে, উদ্ধার করা হয় হাতুড়ি, ছুরি। গোয়েন্দারা বলছেন, মাদকের টাকা জোগাতে অপরাধে জড়াচ্ছে তারা। প্রধান টার্গেট রাইড শেয়ারিং বাইকাররা। ঢাকা মহানগরী এলাকাতে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজে নিয়োজিত টাইলস মিস্ত্রিরা তারাই অতিরিক্ত টাকা পাওয়ার জন্য এবং স্পেশালি ফ্যান্সি রেটের টাকা জোগাড় করার জন্য তারা পরিকল্পিতভাবে এই উবারের গাড়ি চালককে হত্যা করে তার মোটর বাইকটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, ছিনিয়ে নেওয়ার কাজটা করে, কিন্তু লোকটা বেঁচে যায়। অ্যাপস ছাড়া রাইড শেয়ারিং না করার অনুরোধ জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। অল্প পয়সায় বা পয়সা বাঁচানোর জন্য যদি যাত্রীরা অথবা আপনার যারা চালক আছে তারা যদি যাত্রী বহন করে, মাঝে মাঝে এই ধরনের দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনা পড়ে যায়। তো আমার একটি অনুরোধ, যেহেতু একটি প্রায় বিশাল একটি সিটি, এখানে সবাই যেন অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ারিংটি করে, তাহলে হয়তো এই ধরনের অপরাধগুলো অনেকটি কমে যাবে। অপরাধীদের কাছে যেন নিরাপদ স্থান রাজধানীর 300 ফিট এলাকা।
তাই সন্ধ্যার পর যাতায়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান পুলিশের। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। আইস, কাট ও এলএসডির পর ম্যাজিক মাশরুম নামে নতুন আরও একটি মাদকের সন্ধান পেয়েছে র্যাব। রাজধানীর হাতিলঝিল এলাকা থেকে নতুন মাদকসহ যুবককে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে ম্যাজিক মাশরুমের 120টি স্লাইস আর 2 বোতল মদ। কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছেন, গ্রেফতারকৃতরা কানাডা থেকে ম্যাজিক মাশরুম এনে চড়া দামে বিক্রয় করত। র্যাবের দাবি, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া যুবকদের মধ্যে কয়েকজন চকলেট হিসেবে নিয়ে আসছে ভয়ঙ্কর এই মাদক। খাবারে কেক ও চকলেট বিস্তৃত অবস্থায় সেবন করা হয় এটি। এই মাদক সেবনের ফলে সেবনকারীর মধ্যে হ্যালুসিনেশন তৈরি হয় বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। যারা মাদক চোরাকারবারি করছে বা যারা মাদক পরিবহন করছে, তারা দেখছে যে এই ধরনের নতুন মাদকের ডিমান্ড অনেক বেশি। যেমন এই মাদক যদি আপনারা দেখেন ইন্টারনেটে, আপনারা দেখবেন যে 40 বা 50 কানাডিয়ান ডলারে বিক্রি হয় কানাডাতে ডার্ক সাইটে, বা সেটা বাংলাদেশে আস্তে আস্তে 25,000 টাকা হয়ে যাচ্ছে। যারা বিভিন্ন কাজে বিদেশ গিয়েছে বা যারা পড়াশোনার জন্য বা চাকরির জন্য গিয়েছে, এরা অনেক ক্ষেত্রে ওইখানে যে এটার ফ্লেভার নিচ্ছে, তারা তাদের গ্রুপে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করছে, দেশে বন্ধু বান্ধবের সাথে। তারপরে তারা যখন ছুটিতে আসছে বা বিভিন্নভাবে আসছে, তারা সাথে 1-2টা করে নিয়ে আসছে, ইটস লাইক এ চকলেট। ময়মনসিংহের মুক্তাগাছায় এক চিকিৎসককে পিটিয়ে আহত করার ঘটনায় উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মনি সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে আরও 4 জনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে পুলিশ মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মনিকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে হাসপাতালের সিসিটিভির ফুটেজে দেখা যায় একদল লোক মেডিকেল অফিসার ডাক্তার AHM সালেকিন মামুনের কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। এরপর ডাক্তারকে মারধর করে তারা। এই ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক মামলা করলে রাতেই পুলিশ যুবলীগ নেতা মনিকে গ্রেফতার করে। পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বলেন, করোনাকালে ডাক্তার সহ সম্মুখ যোদ্ধাদের উপর কোনো রকম হয়রানিমূলক আচরণ বরদাস্ত করা হবে না। নরসিংদীতে মাদক ব্যবসাকে ঘিরে ইসলাম মিয়া নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও 5 পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গল ও বুধবার আলাদা অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে গুলি ভর্তি একটি পিস্তল, 310 পিস ইয়াবা ও 3টি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হল নরসিংদী শহরের সাটিরপাড়া মহল্লার সুমন ওরফে শুটার সুমন, বকুলতলা এলাকার দেলোয়ার, চৈতালপাড়া এলাকার সনেট, সাটিরপাড়া এলাকার রাকিব মিয়া ও শিবপুর থানার বারৈগাঁও এলাকার ইব্রাহিম। বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক সাগর এই তথ্য জানান। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে 4টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন বিতরণ করেছে বাংলাদেশি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আকিজ বেকার্স লিমিটেড। সাতক্ষীরা সার্কিট হাউসে এসব ক্যানোলা মেশিন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মুস্তাক আহমেদ রবি। আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির, সিভিল সার্জন ডাক্তার হুসাইন সাফায়াত ও শামেক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর কুদরতি খুদা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডক্টর মনোয়ার হোসেন, আকিজ বেকার্স লিমিটেডের ঢাকা অফিসের কর্মকর্তা ইব্রাহিম হোসেন, ডিভিশনাল সেলস ম্যানেজার রাসেল মাহমুদ ও সাতক্ষীরার এরিয়া সেলস ম্যানেজার শাহিনুর রহমান। সংবাদ শেষ করছি বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। প্রথমবারের মতো একদিনে 200 ছড়ালো মৃত্যুর সংখ্যা, আরও বাড়ার আশঙ্কা জনস্বাস্থ্যবিদদের। সংক্রমণ না কমলে কোনো প্রস্তুতি কাজে হবে না, স্বাস্থ্যের ডিজির মন্তব্য। কঠোর বিধিনিষেধের মধ্যেই রাজধানীর অনেক রাস্তায় স্বাভাবিক সময়ের মতো যানজট, জরিমানায়ও থামছে না মানুষের চলাচল। আগামী সপ্তাহে অ্যাস্ট্রাজেনেকার 25 লাখ টিকা আসবে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বুয়েটের তৈরি অক্সিজেন অনুমোদনের জন্য আবেদন। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস প্রকাশ হলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না, মন্তব্য ডক্টর মোশাররফের। বিএনপিকে গঠনমূলক সমালোচনার আহ্বান কাদেরের। নিজ বাসায় হাইতির প্রেসিডেন্ট জুভেনেল মোইসকে গুলি করে হত্যা, স্ত্রী গুলিবিদ্ধ। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হলেন প্রধানমন্ত্রী জোসেফ। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রয়েছে রাত 1টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews।
সঙ্গে থাকা ধন্যবাদ সবাইকে।